এই জলসা আমাদের ঐশী মিলন মেলা, ইমাম মাহদীর প্রেমিকেরি ঐকতান সুরেলা। এই জলসা আমাদের ঐশী মিলন মেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শতবর্ষ পেরিয়ে বাংলার জলসা সালানা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। প্রিয় দর্শক, বিগত পর্বে আমরা যে আলোচনা করেছিলাম তাতে আমরা 63 সনে হযরত খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলা খলিফাতুল মসিহ সানির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে জলসায় যোগদান করেছিলেন এবং তিনি কি কার্যক্রম করেছেন সে সম্পর্কে আমরা সে পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম। আমরা আমাদের আজকের পর্বেও যে দুজন অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আছেন জনাব আহমদ তফসি চৌধুরী সাহেব এবং তার সঙ্গে আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল সাহেব। আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, জলসার কথা আমরা বলছি। আজ মসিহ মাউদ আলাইহিসসালাম এই জলসাকে বলেছেন, এই জলসাকে জাগতিক সাধারণ সমাবেশের মতো মনে করো না। এটি সেই বিষয় যার ভিত নিতান্তই সত্যের সমর্থনকল্পে এবং ইসলামকে জয়যুক্ত করার নিমিত্তে রাখা হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং এই ব্যবস্থাপনার গোড়াপত্তন স্বহস্তে করেছেন, আর এই লক্ষ্যে তিনি বিভিন্ন জাতি গোষ্ঠীকে প্রস্তুত করে রেখেছেন যারা এতে এসে যোগ দিবে। কেননা এটা সেই মহা সর্বশক্তিমান খোদার কাজ যার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। তো জলসার মূল উদ্দেশ্য লক্ষ্য এই ছোট্ট একটি উদ্ধৃতির মধ্যে এসে গেছে। জলসা নিয়ে কথা বলছিলাম। ব্রাহ্মণবাড়িয়াতে জলসা হতে থাকলো। 1950 পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের বঙ্গীয় দেশের জলসা হয়েছে। এরপরে 51 সনে আমরা জানি যে সেই জলসাটা শিফট হয়ে ঢাকায় চলে আসে, অর্থাৎ কেন্দ্রই মনে হয় ঢাকায় শিফট হয়ে গিয়েছিল। তফসি সাহেব, সেই 51 সনে যে ঢাকায় জলসা হয়েছিল সেই জলসা সম্পর্কে বলবেন। কততম জলসা ছিল, প্রেক্ষাপট? আপনার আমরা জানি যে 1916 সালে আমাদের বঙ্গীয় প্রাদেশিক আঞ্জুমান আহমদে গঠিত হয় এবং 17 সাল থেকে আমাদের জলসা অনুষ্ঠিত হতে শুরু করে এবং ব্রাহ্মণবাড়িয়াতে জলসা হচ্ছিল। 1936 সালে এই ঢাকার বকশীবাজারে আমাদের কেন্দ্র স্থানান্তরিত হয়। অর্থাৎ এতদিন ব্রাহ্মণবাড়িয়া আমাদের কেন্দ্র ছিল, সেই কেন্দ্রটা প্রাদেশিক রাজধানী ঢাকায় স্থানান্তরিত হয় এই বকশীবাজারে। প্রথম দিকে এটা রেন্টেড হাউস ছিল, ভাড়া ছিল, পরবর্তীতে এটা জামাত কিনে নেয়। তো সেখানে হয় এবং তখন জামাত প্রয়োজন বোধ করলো যে ব্রাহ্মণবাড়িয়াতে আরও অনেকগুলো জামাত হয়ে গেছে ছোট ছোট, তো সেখানে আর কেন্দ্রীয় জলসা না করে আমাদের প্রাদেশিক কেন্দ্রে সেই জলসা যেন আমরা অনুষ্ঠান করি এবং সেই উদ্দেশ্যে আমরা এখানে স্থানান্তর হয়। 1951 সালের 33তম জলসা হয় এই বকশীবাজারে অনুষ্ঠিত হয়। এই জলসা একটা ঐতিহাসিক বিষয় বা একটা মানে টাচ বা হৃদয় স্পর্শী একটা কথা আছে যে তখন খান সাহেব মৌলভী মুবারক আলী সাহেব তিনি তখন তিনি আমির ছিলেন, উনি আমির ছিলেন না, প্রাক্তন আমির। তো তিনি আসতে পারেননি সেই জলসায় এবং তিনি তো বার্ধক্যজনিত কারণে তিনি অসুস্থ ছিলেন, আসতে পারেন নাই। তখন তিনি একটা বাণী পাঠিয়েছিলেন, অত্যন্ত হৃদয়স্পর্শী। পুরাটা পড়ার সময় হবে না, কিন্তু কিছু অংশ বিশেষ আমি এটা পাঠ করছি। এটা তিনি পাঠিয়েছিলেন। তিনি বলেন, হয়তো শেষ বাণী, এটা তার হাতের লেখা, সেটা আমাদের সংরক্ষণে আছে। তিনি বলেন, হয়তো শেষ বাণী। প্রিয় ভ্রাতা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা শহরে আমাদের প্রাদেশিক সালানা জলসা করার স্বপ্ন আজ বাস্তবে পরিণত হইতেছে। আমার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল বলিয়া এই খুশির দিনে আজ আপনাদের মধ্যে উপস্থিত হইতে পারিলাম না, কিন্তু মনটা আমার আপনাদের সঙ্গেই আছে। কয়েকদিন হইল এই জলসার কামিয়াবির জন্য দোয়া করিতেছি এবং জলসা শেষ না হওয়া পর্যন্ত দোয়া করিতে থাকিব। সকল ভাইদের সঙ্গে চোখের দেখা হলো না, ইহে আফসোস। এরপর তিনি লিখছেন, আজ আমার অনেক কথাই মনে হইতেছে, কিন্তু সবিস্তার প্রকাশ করি সে শক্তি আমার নাই, তাই অল্প দুই একটা কথা আরজ করিব। 1909 সনে কাদিয়ানের বয়াত করিয়া যখন দেশে ফিরিয়াছিলাম তখন বাংলাদেশে একটি আহমদীয় আছে বলে আমার জানা ছিল না। পরে জানিতে পারিয়াছি যে আরও 3টি পাক নফস আমার পূর্বে এই সৌভাগ্য লাভ করিয়াছেন, কিন্তু 2টি আগেই মারা গিয়েছিলেন।
এখন খোদার রহমতে এদেশে হাজার হাজার আহমদী দেখিতেছি। ইহাতে একদিকে যেমন মন আনন্দে ভরিয়া ওঠে, অন্যদিকে চিন্তা করিলে মনে দুঃখই আসে। পশ্চিম আফ্রিকাতে ও ইন্দোনেশিয়াতে আহমদিয়াতের পয়গাম অনেক পরে গিয়াছে, কিন্তু এই দুই দেশে যতটা আহমদিয়াত তরক্কি করেছে তার তুলনায় বঙ্গদেশ অনেক পিছনে রয়েছে। এখন আমরা সেটাই অনুভব করি যে আফ্রিকাতে অনেক পরে গেছে, ইন্দোনেশিয়াতে অনেক পরে গেছে, কিন্তু তারা অনেক এগিয়ে গেছে, আমরা এখনও অনেক পিছনে আছি। সেই কথাটা তিনি তখন আক্ষেপ করেছেন। পূর্ব পাকিস্তানের কথা লওয়া যাওক। আহমদিয়া নোক্তা নেগাতে আমরা সমস্ত দুনিয়াকেই পাকিস্তানে বা পাক পবিত্র স্থানে পরিণত করিতে চাই। এই পাকিস্তান ওই পাকিস্তান না, দুনিয়াকে পবিত্র স্থানে পরিণত করতে চাই, উনি বলতে যাচ্ছেন। আহমদিয়া নোক্তা নেগাতে আমরা সমস্ত দুনিয়াকেই পাকিস্তানে বা পাক পবিত্র স্থানে পরিণত করিতে চাই। রাবওয়াকে কেন্দ্র করি আমাদের দেশ নিকট পূর্ব পাকিস্তান এবং ইন্দোনেশিয়া দূর পূর্ব পাকিস্তান উভয় দেশই মুসলিম প্রধান এবং লোক সংখ্যাও অনেকটা কাছাকাছি। ইন্দোনেশিয়ার জামাত আজ 2.5 লক্ষাধিক টাকার বাজেট করে সেই সময়, আর আমাদের বাজেট প্রশ্নবোধক চিহ্ন রেখেছেন হায় 1.5 লক্ষেরও নিচে। আলহামদুলিল্লাহ আমরা অনেক এগিয়ে গেছি এখন বাজেট দিক থেকে। এই তারতম্যের কারণ আপনারা চিন্তা করিয়া দেখিয়াছেন কি? এই দুই দেশের ভাষা ভিন্ন ভিন্ন, উর্দু নয়। পূর্ব পাকিস্তানে যখন বিহার, উত্তরপ্রদেশ ও পাঞ্জাব হইতে বহু লোক আসিয়াছে, কিন্তু এ সত্ত্বেও উর্দুভাষীর সংখ্যা এদেশে শতকরা 5 জনের বেশি নয়। এ কথা বলিলে অত্যুক্তি হইবে না। আমার বোধ হয় ইন্দোনেশিয়াতে ওই দেশের মোবাল্লেগগণ ছাড়াও কেন্দ্র হইতে প্রেরিত যত মোবাল্লেগ পূর্ব হইতে আজ কাজ করেন, পূর্ব পাকিস্তানে তদপেক্ষা অনেক কম সদর মোবাল্লেগ আছেন। পাঞ্জাবি মোবাল্লেগ যাহারা ইন্দোনেশিয়ায় যান, তারা ওই দেশের ভাষা শিখিয়া সেই ভাষায় প্রচার করেন। কিন্তু বাংলাদেশে এক অবাঙ্গালি মোবাল্লেগ চিরকাল ছিলেন, অল্প কয়েক বছর হইল আর 3 জন মাত্র সদর মোবাল্লেগ আছেন। এদের পূর্বে যত অবাঙ্গালি মোবাল্লেগ আসিয়াছেন তারা উর্দু ভাষায় প্রচার করেছেন। এখানে তিনি বাংলার গুরুত্বটা বুঝিয়ে তুলে ধরেছেন যে ইন্দোনেশিয়াতে গিয়ে আমাদের পাঞ্জাবি মোবাল্লেগরা ওখানকার ভাষা শিখে তারা সেখানে তবলিগ করেছেন, অথচ এখানে যারা এসছেন তারা উর্দুতেই বলে গেছেন, তারা বাংলাটাকে তারা গ্রহণ করেন নাই। এটা পশ্চাৎপদতার একটা কারণ তিনি উল্লেখ করেছেন। এদের পূর্বে যত অবাঙ্গালি মোবাল্লেগ আসিয়াছেন তারা উর্দু ভাষায় প্রচার করেছেন। একজন তো প্রায় 20-25 বছর এদেশে কাটাইলেন, কিন্তু তিনি এখনও বাংলাতে তবলিগ করিতে পারেন না। এই জন্যই এই শ্রেণী মোবাল্লেগগণ বাঙালির প্রাণকে স্পর্শ করিতে পারে না। ফলে তাহাদিগকে সাধারণত শিক্ষিত বাঙালি ও পশ্চিমা লোকদের মধ্যে কাজ করিতে হয়। কিন্তু এ পর্যন্ত সংখ্যায় তাহারা নিতান্ত কম ছিলেন বলিয়া কলিকাতায় বসিয়া চিনিয়ট ও চাকওয়ান ফতে করার কাজ লইয়া যথেষ্ট মশগুল থাকিতে হয়েছে। যা হোক, তাহাদিগকে দোষ দিলে চলিবে না। আমাদের দেশের কাজ আমাদিগকেই করিতে হইবে। আমাদের এখন অধিক সংখ্যক মোবাল্লেগ ও বাংলা ভাষায় যথেষ্ট তবলিগি পুস্তক, ট্র্যাক্ট ইত্যাদি সহ হজরত মসিমুদ আল ইসলামের যে কয়খানা কেতাব বাংলাতে তর্জমা করা হইয়াছিল তাহাও আর পাওয়া যায় না। সেই সময় কথা বলছেন। সেগুলি আবার ছাপাইতে হইবে এবং অন্যান্য কেতাবও তর্জমা প্রকাশিত করিতে হইবে। ফলত উর্দু ভাষায় অনভিজ্ঞ বাঙালিদের জন্য সেলসেলার সমস্ত কেতাবের তর্জমা দরকার। দুঃখের বিষয়, ইসলামী উসুলকে ফিলোসফি অর্থাৎ টিচিংস অফ ইসলামের বাংলা অনুবাদ এ পর্যন্ত প্রকাশ করা সম্ভব হয় নাই, কিন্তু ইহা শীঘ্রই প্রকাশ হওয়া দরকার। সৌভাগ্যক্রমে আমাদের বর্তমান আমির সাহেব, মানে তৎকালীন লিখতে 6 দিয়ে লিখতেন সাহেব, তৎকালীন আমির সাহেব যে প্রণালীতে কাজ করিতেছেন তাহাতে পূর্ববঙ্গের জামাতগুলির মধ্যে একটা নতুন জাগরণ আসিয়াছে এবং খোদার ফজলে দ্রুত উন্নতির লক্ষণ দেখা যাইতেছে। দুর্ভাগ্যবশত উত্তরবঙ্গ রাজনীতি ও শিক্ষাক্ষেত্রে যেমন পশ্চাৎপদ, আহমদিয়াতের ক্ষেত্রে তদপেক্ষা অধিক পশ্চাৎপদ। আমি জামাতের বিশেষত কর্তৃপক্ষের মনোযোগ এদিকে বিশেষভাবে আকর্ষণ করিতে চাই। পরিবারের যে ছেলে রুগ্ন বা দুর্বল হয়, পিতামাতার মনোযোগ তার দিকে বেশি যায়। উত্তরবঙ্গেরও সেরূপ হওয়া উচিত। মুসলমান সংখ্যার দিক দিয়ে দেখিলে উত্তরবঙ্গ পূর্ববঙ্গের চেয়ে কম নয়। জোরে সোরে এখানে কাজ হইলে
আশা করা যায় ফল ভালো হইবে। আমার এই গয়ের আহমদী দোস্ত একসময় বলিয়াছিলেন, তোমরা যদি সত্য সত্যই বিশ্বাস করো যে ইমাম মাহদী আসিয়াছেন, তবে তোমাদের তো পাগলের মতো প্রচার করা উচিত। আমি তাহাকে বলিলাম, আমরা জোর প্রচার করিলে তোমরাই তো লাঠি লইয়া আমাদিকে মারি তাড়াইবে। তিনি বলিলেন, আমরা লাঠি মারিব সত্যি, কিন্তু তোমাদিগকে তাহা সহ্য করিতে হইবে, এবং এর ফলে সমাজে যে এক তুমুল আন্দোলন উপস্থিত হইবে, তাহাতে তোমরা সমাজের মনোযোগ ও সহানুভূতি আকর্ষণ করিতে পারিবে, এবং অনেক লোক এ বিষয়ে গভীর চিন্তা করিবে। একদম এখনকার সাথে কোনো পার্থক্য নেই। ফলে তোমাদেরই জয় হইবে। অর্থাৎ বিরোধিতা হবে, মার খাবে, কিন্তু এতে তোমাদের মানুষের দৃষ্টি তোমাদের প্রতি আকৃষ্ট হবে এবং পরিণামে তোমাদেরই লাভ জয় হবে। এই কথাটা সেই সময় খান সাহেব আলী ওমর ৭৩ বছর আগে তিনি বলে গেছেন। সত্যি আমাদের আর মোখালেফাতের ভয় করা ঠিক হইবে না, বরং ২-৪টা যদি শহীদ হয় তাদের রক্তেই দিন তাজা হয়ে উঠবে। আল্লাহ তাআলা পুরো পাকিস্তানের জামাতকে এরূপভাবেই অগ্রসর হইতে তৌফিক দিন, আমিন। ভাষার সমস্যা সম্বন্ধে ধর্মক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে হযরত আমিরুল মুমিনিন যে সমাধান দিয়েছেন তাহাই সর্বোৎকৃষ্ট। এই যে উর্দুকে চাপিয়ে দিও না, উর্দু ও বাংলা ভাষাভাষী উভয় দলের প্রত্যেকেই এই সমাধান সক্রিয়ভাবে গ্রহণ করা উচিত। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাকসার মোবারক আলী। ধন্যবাদ আপনাকে। এই চমৎকার বাণী ছিল। তিনি সেই 1951 সনে যেটা উপলব্ধি করেছিলেন, আর আমাদের আজকের উপলব্ধিও একেবারে তাই। এখন পর্যন্ত আমাদের মুসলিমদের বই শতভাগ অনুবাদ হয় নাই, জামাতের লিটারেচার অনুবাদ হয় নাই। তবলিগের ময়দানে যেভাবে আমাদের ঝাঁপিয়ে পড়ার জন্য তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছিলেন, সেটা এখনও হচ্ছে না। সেই যুগে 3 জন মাত্র মোবাল্লেগ ছিলেন তিনি বলছেন, আর যারা উর্দু ভাষী ছিলেন। আজকে তো আমাদের মোবাল্লেগের সংখ্যা প্রচুর, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাজ কিন্তু সেই তিমিরেই আছে। তো এই আক্ষেপ আমাদের কবে ঘুচিবে তাহা আমরা এখনও জানি না। যা হোক, আসবো জাহাঙ্গীর বাবুল সাহেবের কাছে। ইয়েস প্লিজ। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু 1925 সালে একটা বাণী দিয়েছিলেন বাংলার উপরে, অনেক বড় এবং অনেক কথা বলছেন, এবং ওইটাতে উনি বারবার বলছেন যে বাংলা আহমদীয়তের প্রচারের জন্য খুব উর্বর, এবং এটা এরপরেও বিভিন্ন সময় উনি বলছেন, কিন্তু আমরা সেই উর্বরকে এখনো কাজে লাগাইতে পারি নাই, যে কারণে 100 বছরের বাংলা জামাত হইলেও 100 বছর পার হয়ে গেছে, 110 বছর হয়ে গেছে, কিন্তু আমরা সেই উর্বরকে কাজে লাগাইতে পারি না, যে কারণে আমাদের এই ফলে ফুলে এখনো পর্যন্ত আহমদিয়ত বিস্তার সেভাবে হয় নাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমি বলবো। না, বরঞ্চ তো আমার তো মনে হয় যে অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। যেমন ওই যুগে যারা আহমদী হয়েছিলেন, যে নামগুলো সামনে আসলো শুরুর দিকে বা প্রথম পর্বের আলোচনায়, যে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ইনি এত বড় বড় শিক্ষিত মানুষ আহমদী ছিলেন, কিন্তু আজকে আহমদী সমাজে কিন্তু এমন লোকদের উপস্থিতি নাই বললেই চলে। তো এটা আমাদের উন্নতি না, বরং তো আমাদের পশ্চাৎপদতার দিকে ইঙ্গিত করে। এই প্রসঙ্গে আমিও এটা বলতে চাই, তখন যারা বয়াত নিয়েছিলেন সবাই অ্যাডভোকেট, না হয় তৎকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, এরকম ছিলেন, তারা বয়াত নিয়েছিলেন। আমাদের তবলিগটা শিক্ষিত লোকের কাছে এখনো হচ্ছে না, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। না, উনিও বললেন, খান বাহাদুর সাহেব বললেন, শিক্ষিত লোকের কাছে যেতে হবে। আমরা এমন যে আমরা বয়াত করি, আমরা আল্লাহ তাআলার সৃষ্টি সবই সমান, মানুষ সবই সমান, কিন্তু তারপরও দুনিয়াবি একটা দিক আছে। শিক্ষিত লোক যখন বয়াত করে তখন সেটার আলাদা একটা প্রভাব হয় একসময় মানুষ। তারপরে এখনো মানুষ আমাদেরকে বলে যে আহমদীরা শিক্ষিত জামাত, এখনো তারা বলে। ওই যে প্রাথমিক যুগের প্রভাবটা এখনো তাদের মাথায় আছে, তারা রয়ে গেছে। আগে যেখানেই যেত একজন আহমদী, আমরা যদি আমার মনে নাম নিলেও খুব দোষ হবে না, আমরা যদি কেয়ার খাদেম সাহেবের কথা বলি আর এটিএম আবেদ সাহেবের কথা বলি, ওনারা আজকে ইন্তেকাল করে চলে গেছেন, কিন্তু ওনারা যেখানে গেছেন তারা সরকারি কর্মকর্তা ছিলেন, কিন্তু তার ডিপটি হুসনামুদ্দিন হায়দার সাহেব ছিলেন। ওনারা যেখানে গেছেন সেখানে তারা একটা জামাত প্রতিষ্ঠা করে গেছেন। এটা হচ্ছে একটা তাদের সেই যে অবদান যেটা ছিল, এবং তারা জামাতকে যেভাবে, এবং সব জায়গাতেই আমি প্রাসঙ্গিক ক্রমে আমি বলতে পারি যে চৌধুরী স্যার জাফরুল্লাহ খান সাহেব, উনি এত বড় পদে ছিলেন, এবং যেখানে গেছেন উনি আজকে লন্ডন মসজিদে যে মাহমুদ হল, সেটা তার অবদান। আমি এবার ওয়াশিংটনে গেলাম, ওয়াশিংটনে যে আমার যে মিশন হাউসটা ডিপ্লোম্যাটিক এরিয়াতে, চারিদিকে শুধু দূতাবাস আর দূতাবাস। সেইখানে এটা আমি তো বলে আসছি এবার, যেটা আহমদী জামাতের দূতাবাস,
এবং সুন্দর একটা যে সেই পুরনো আর্কিটেকচারাল ডিজাইন তিনতলা বাড়িটা, সেটাও তারই কিনে দেওয়া সেই বাড়ি। তো অর্থাৎ জামাতের যারা বড় বড় পদে ছিলেন তারা কিন্তু এই আমাদের বাইরে তো করেছেনই, এই আমাদের দেশেও যারা প্রাথমিক যুগে যেসব আহমদী ছিলেন তারা কিন্তু জামাতকে অনেক কিছু দিয়ে গেছেন, সেই শিক্ষিত। এই জন্য আমাদের জামাতকে, আমাদেরকে যারা এখানে আমরা আছি, আমাদের কিন্তু শিক্ষিত সমাজে তবলিগটা করতে হবে। দুর্ভাগ্যবশত আমরা সেদিকে আমরা আগাচ্ছি না। যাই হোক, আমি এই প্রসঙ্গ করে কথাটা বললাম। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম 1951 সনে ঢাকায় যে জলসা হয়েছিল বা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যে জলসা স্থানান্তরিত হয়েছিল তার প্রেক্ষাপট নিয়ে, এবং সেখানে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে প্রেরণ করেছিলেন সেটাও, এবং এই জলসা উপলক্ষে আমাদের জামাতের বিশিষ্ট বুজুর্গ মৌলভী মোবারক আলী খান সাহেব যে একটি আবেগ ঘন বার্তা দিয়েছিলেন, যেটা আমি মনে করি যে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য, বাংলাদেশ জামাতের জন্য প্রযোজ্য। সেই বার্তাটিও আমরা শুনলাম, আমরা আপনাদেরকে স্ক্রিনে সেটা দেখিয়েও দিয়েছি। তো আপনারা এবং আমরা সবাই যদি আসলে বার্তাটা উপলব্ধি করতে পারি এবং আমাদের একটা আত্মবিশ্লেষণ করতে পারি, তাহলে এই বার্তা সফলতা বয়ে আনবে এবং তার যে আক্ষেপ আছে এটা এতদিন পরে হলেও আমরা ঘুচানোর চেষ্টা করতে পারি। যাই হোক, আসবো জাহাঙ্গীর বাবুল সাহেবের কাছে। বাবুল সাহেব, 63 সালের জলসা আপনি বললেন যে খলিফাতুল মসিহ সালেহ রাহমাতুল্লাহ তাআলা, যিনি সে যুগে তো খলিফা ছিলেন না, খলিফার প্রতিনিধি তিনি সদর আনসারুল্লাহ ছিলেন নাকি সদর আঞ্জুমান সদর আঞ্জুমান আহমদের তিনি প্রধান ছিলেন, এবং তিনি বলে গিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে শহীদ না হবে ততক্ষণ পর্যন্ত জামাত উন্নতি করবে না। এবং সেপ্টেম্বর মাসে তিনি এই কথা বললেন, এবং নভেম্বরের জলসাতেই আমরা দেখলাম দুজন শহীদ হলো। এই যে শহীদের জলসা, এই জলসা সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। 1963 সালে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় 47তম জলসা আয়োজন করা হয়। তো জলসার আগে ছিল খুদ্দামুল আহমদের দ্বিতীয় আঞ্চলিক ইজতেমার পর ইজতেমা শেষ হলো 3 তারিখে সন্ধ্যার দিকে। তারপর সন্ধ্যার পরপরই আমাদের জলসার আয়োজন করা হয়। তো ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ দিকে, লোকনাথ ট্যাঙ্কের পারে সেই জলসা। তখনকার আমরা অনেক অনুষ্ঠানই জামাতের লোকনাথ ট্যাঙ্কের পারে করা হইতো, জলসা হইতো। তারপরে আমাদের এই 2 ঈদের নামাজ আমরা ওইখানেও পড়ছি, ওইখানে আমরা পড়তাম। তো সেই হিসেবে ওইখানে জলসার আয়োজন করা হয়। সন্ধ্যার পর জলসার অনুষ্ঠান শুরু হয়। আমাদের এই সেখানে ছিলেন তখনকার আমাদের এই এলাকা পূর্ব পাকিস্তানের একজন সিএসপি পাকিস্তান সোহেল আহমদ সাহেব, উনি সেই জলসা উপস্থিত ছিলেন। মৌলভী মোহাম্মদ সাহেব ছিলেন, আহমদ তৌফিক চৌধুরী সাহেব ছিলেন। তো জলসার প্রথম বক্তাই ছিলেন আহমদ তৌফিক চৌধুরী সাহেব। ইমাম মাহদী আলাইহিস সালামের দাবির সত্যতা নিয়ে আলোচনা শুরু করছিলেন। এই তখনই মৌলানা আমাদের বিরুদ্ধবাদী মৌলানা তাজুল ইসলাম, প্রায় কয়েক হাজার লোক, তাই উনি সড়ক বাজারে বিকাল থেকেই করছিল, একটা মিটিং করছিল যে আজকে কাজী মির্জার জলসা আক্রমণ করতে হবে। তো তিনি মিছিল করে কয়েক হাজার লোক নিয়ে আয়সা আক্রমণটা করে সন্ধ্যার পরপরই। সেই আক্রমণে আহমদী যারা উপস্থিত ছিলেন প্রায় 400 লোক উপস্থিত ছিলেন, জলসা উপস্থিত। তখন তো সবাই দিশেহারা, কেউ কল্পনা করে না যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে বা ঘটতে পারে। পুলিশকে খবর দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ যখন থানা থেকে সাথে সাথে আসে না, নিরব্ধ ভূমিকে তাদের ছিল। তারপর রাজনাও ছিল। তো উপস্থিত যারা ছিলেন সবাই রাজনাদেরকে আগে সেভ করার জন্য চেষ্টা করেছেন, সবাইকে রিক্সা করে বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এবং আমাদের যারা খাদিম ছিলেন তারা কিছু আত্মরক্ষার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন। এর মাঝে কয়েকজন ছিলেন যারা খুব অ্যাক্টিভ, এর মধ্যে একজন হলেন শহীদ আমাদের উসমান গনি সাহেব। উসমান গনি সাহেব উনি আর্মির ম্যান ছিলেন, বয়সও ছিল 30-32, এবং শরীরে অনেক তাগত ছিলেন, এবং উনি জামাতের অনেক খেদমত করেছেন আহমদী হওয়ার পর থেকে। তো উনি নিয়ে আত্মরক্ষার জন্য বা রাজনীতিকে সেভ করার জন্য উনিও চেষ্টা করেছেন, এবং উনিও আক্রমণ প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন, যে কারণে বিরুদ্ধবাদীরা ওনাকে প্রায় 10-12 জনে ঘিরে ফেলার পরে উনি প্রচণ্ড ওনার উপরে আঘাত আনে, মাথা ফাটাই ফেলে, রক্ত বের শুরু হয়।
এবং আর তিনি তখন আর পারেন নাই ইয়ে করতে, কিন্তু আহত হওয়ার পরে উনি পলানোর চেষ্টা করেননি। উনি বারবার, তখন উনি মৌলানা ফারুক সাহেব ছিলেন ওনার পাশেই, মৌলানা ফারুক সাহেবকে উনি বারবার বলছেন, মৌলানা সাহেব এখন নাম্বার লাগানোর সময়, এখন আর বসে থাকার সময় না, একথা বলে উনি আগে গেছিলেন, যে কারণে ওনাকে সবাই ঘিরে ফেলে এবং উনি আহত হন। এবং কোরআনের যে একটা আয়াত আছে যে আহত হওয়ার পরেও যে এই নিজেকে করে সেই সফল হবে, সেটা উনি হয়েছিলেন। উনি কি ওই দিন ওই জায়গাতেই না, শহীদ হয়েছিলেন? ওই ঘটনাটা ঘটার প্রায় 100 লোক আহত হয়েছিলেন, বুঝলেন, কম বেশি 100 লোকের মধ্যে হয়েছিলেন। আর বেশি গুরুতর আহত হয়েছিলেন প্রায় 15-20 জন। এবং তখন ঝড় বৃষ্টি শুরু হয়, শুরু হওয়ার প্রেক্ষিতে তারা চলে যায়। চলে যাওয়ার পরে যারা বেশি আহত হয়েছিলেন তারা ঝড় বৃষ্টির মধ্যে পড়ে রয়েছিল। এবং পরে প্রায় 1 ঘন্টা পরে ঝড় বৃষ্টি যখন থামে, তখন আহমদি যারা ছিলেন তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে উনি যে মায়ের খাওয়ার পরে যে উনি জ্ঞান হারাইছে, আর জ্ঞান আর ওনার ফিরে নেই। পরের দিন সকালবেলা উনি ইন্তেকাল করেছেন। এটা হচ্ছে শহীদ আব্দুল গনির সাহেবের কথা, উসমান গনি সাহেবের কথা। আরেকজন আব্দুর রহিম। আব্দুর রহিম উনি আর্মি ম্যান ছিলেন। উনি কি এরা কি ব্রাউনবাড়িয়ার লোক ছিলেন? না, আব্দুর রহিম স্যার বাড়ি ছিলেন তারোয়া, উনি আর্মি ম্যান ছিলেন, এক্স আর্মি ম্যান ছিলেন। আচ্ছা। আর ওই উসমান গনিও আর্মি ম্যান ছিলেন। আর ওনার দেশের বাড়ি কোথায় ছিল? মানিকগঞ্জ। আচ্ছা। তো আব্দুর রহিম সাহেব ওই খুব গুরুতর আহত হন। তারপর ওনাকে হসপিটাল নিয়ে ভর্তি করানো হয়। তো উনি প্রাথমিক অবস্থা বোঝা যায় না যে ওনার ভিতর এতটা আহত বা গুরুতর অসুস্থ। তো ওনার পেটের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল। আচ্ছা। এই রক্তক্ষরণের প্রেক্ষিতে উনি ঘটনা তো ঘটলো 3 তারিখ রাত্রে, আর 4 তারিখ ভোরে মারা গেলেন উসমান গনি সাহেব। আর উনি 5 তারিখ ভোরে মারা গেলেন আব্দুর রহিম সাহেব। এবং দুজনেরই কবর দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার পৌর কবরস্থান শিমুলকান্দি যেটা আছে তিতাস নদীর পারে, ওইখানে একসাথে কবর দেওয়া হয়েছিল দুজনেই দীর্ঘ। এবং মৌলানা ফারুক সাহেবই জানাজা পড়া, কবর দেওয়া, আর ব্রাহ্মণবাড়িয়ার লোকজন যারা ছিলেন তারা করেছেন। কিন্তু একটা দুর্ভাগ্য যে এই 2টা কবরই সংরক্ষণ করা ছিল, জামাত পাকা করেছিল। কিন্তু আজকে আহমদি বিদ্বেষী যারা মুখালেফাতকারী, এরা এত নিম্নমানের, এত নিম্ন নামছে কাজ করতে পারে যে একটা ইটের সিমেন্টের গড়া একটা কবরস্থান, এই কবরস্থানগুলি ভেঙে একবার ধূলিসাৎ করে দিচ্ছে। এখন এই পাকা কবরের কোনো চিহ্ন নাই, এই 2টা কবরই নিশ্চিন্ত করে দিয়েছে। এমনিতে আমাদের তো জানা আছে যে এই জায়গায় কবরগুলি, এটা অনুমান করে বলা যায়, ধারণা করে বলা যায়। কিন্তু যে 2টা কবরের পাকা ছিল, শুধু ওই কবরস্থানে আহমদি 2 জন শহীদ ছাড়াও যে সমস্ত আহমদিদের কবর আরও ছিল পাকা করা, সবগুলি আহমদিদের কবর ভেঙে একবারে মাটিতে মিশিয়ে, কোনো আহমদির কবর পাকা নাই। এটা 87 সালে যে মোকালেফাতটা হইলো, যে আমাদের মসজিদ দখল করে নিয়ে গেল, যেটা এখনও বেদখল আছে, এই তখনকারই এই ঘটনাগুলি হয়। এবং কবর নিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে তখন কয়েক বছর পর্যন্ত খুব মোকালেফাত হয়েছে, আমাদের ওইখানে কবর দিতে দিবে না। শেষ পর্যন্ত প্রশাসন আমাদের জন্য আলাদা একটা কবরস্থানের ব্যবস্থা করেছে, যেটা বর্তমানে চালু আছে। তো এই প্রেক্ষিতেই কিন্তু এই যে শহীদের কবরগুলি সংরক্ষণ না করা বা না হওয়া, এটা আমাদের জন্য একটু দুর্ভাগ্যজনক। আর ধন্যবাদ জাহাঙ্গীর বাবু সাহেব। জি। এই 63 সালের জলসাজ আক্রমণ, এটা খুব সুন্দরভাবে মরহুম মৌলভী সলিমুল্লাহ সাহেব ওনার যে শহীদি গজল তার মধ্যে ফুটিয়ে উঠিয়েছেন। এবং এটা শুনলে পুরো চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে। এটা একটা বিষয়। আমি তখন ছোট, আমরা ময়মনসিংহে ছিলাম, তখন পত্রিকাতে খবরটা এসছে পরের দিন। আসার পরে আমরা তো বিকালবেলা বদিউজ্জামান ভূঁইয়া সাহেব, ময়মনসিংহের তৎকালীন প্রেসিডেন্ট, তিনি পত্রিকাটা নিয়ে আমাদের বাসায় আসলেন, এসে বললেন যে এরকম ঘটনা ঘটেছে। তখন তো আমরা জানি না যে আমার আব্বার কী অবস্থা বা কি, সেটা কিন্তু আমরা জানি না। আমরা অনেক চেষ্টা করেছি, তখন আমার সাথে যোগাযোগ করা যেত না। 1 দিন বা 2 দিন পরে আব্বা ঢাকায় এসে তারপরে আমাদেরকে ট্রাঙ্কল করলেন
যে আমি জি। ভালো আছি বা সুস্থ আছি এবং এই ঘটনা ঘটেছে। জি এটা একটা বিষয়। আরেকটা হলো এই জলসার পরে কিন্তু আমাদের জামাত থেকে মামলা করা হয়েছিল, কেস করা হয়েছিল, যেহেতু আমাদের দুজন শহীদ হয়েছেন। জি কিন্তু পাল্টা মিথ্যা মামলা করেছিল কিন্তু মোল্লারা, এবং দীর্ঘ প্রায় 2.5 বছর এই মামলা চলে, যদিও পরবর্তীকালে এটা একটা মানে বায়াসড হয়, রায় হয়, এবং মামলাটাকে ডিসমিস করে দেওয়া হয়, উভয় পক্ষের কারোর কোনো কিছু। কিন্তু একটা মিথ্যা মামলাতে আমার বাবা নিজেও সেখানে আসামি ছিলেন, এবং 2.5 বছর তিনি ময়মনসিংহ থেকে হাজিরা, প্রথম ব্রাহ্মণবাড়িয়াতে হাজিরা দিয়েছেন, পরে এটা শিফট হয়ে কুমিল্লা জেলা কোর্টে আদালতে গেছে, সেখানে গেছেন। তো এই জিনিসগুলো ছোটবেলা আমারও কিছুটা মনে আছে এই ঘটনাটা। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাচ্ছি, যে 20তম জলসা যেটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে, যেটা 1936 সালে, সেই জলসা হয়েছিল অন্নদা হাই স্কুলে, আমাদের জায়গার বাইরে। এই প্রথম অন্নদা হাই স্কুলে এই জলসাটা। এই অন্নদা হাই স্কুল কোন যে অন্নদা হাই স্কুল, যে অন্নদা হাই স্কুলের শিক্ষক ছিলেন, প্রধান হেড মৌলানা ছিলেন আমাদের হজরত মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহেদ সাহেব রহমতুল্লাহ আলাহি। তো তার সেই অন্নদা হাই স্কুল, সেখানে আমাদের জলসা হয়েছিল 1936 সালের 20তম জলসা সেখানে হয়েছিল। এটা আমি মনে একটু আমরা বাদ পড়ে গেছে, এই কথাটা আমি একটু অ্যাড করে দিলাম। ধন্যবাদ। ওখানে ওই যে জাহাঙ্গীর বাবু সাহেব বললেন অনেকেই আহত হয়েছে, আমার মনে পড়ছে যে আমার আব্বা আমাকে বলেছিলেন যে উনিও আহত হয়েছিলেন, ওনার পায়ে ইটের আঘাত লেগেছিল, এরকম অনেকেই আহত হয়েছিলেন, প্রায় 100-র মতো আহত হয়েছিল। আর এখানে জাহাঙ্গীর বাবু সাহেব যে বইটি রচনা করেছেন, দর্শক, এখানে এই বইয়ের মধ্যে তিনি যে পত্রিকাটির কথা আপনি বললেন, উল্লেখ করলেন, সেই যে পত্রিকার মাধ্যমে আপনারা পরদিন সংবাদ পেয়েছিলেন, সেই পত্রিকার কাটিংটিও তিনি এখানে দিয়ে দিয়েছেন। তার হেডিং ছিল ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় সভায় হাঙ্গামা, ঢাকা 4 নভেম্বর, এটা 63 সাল। গত রবিবার সন্ধ্যায় অন্ধকারে একদল দুষ্কৃতিকারী ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ ট্যাঙ্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত আহমদীয় সম্প্রদায়ের বার্ষিক সম্মেলনের উপর অতর্কিত হামলা চালাইয়া জনৈক ব্যক্তিকে নিহত এবং শতাধিক ব্যক্তিকে আহত করে। আহতদের মধ্যে 40 জনের অবস্থা আশঙ্কাজনক বলিয়া প্রকাশ। তো এটা মানে সর্বজন স্বীকৃত। আর বিরুদ্ধবাদীরা এই তাদের যে বৈরী মনোভাব আর এই ভাঙচুর আর মানুষ মারো আর আগুন লাগাও, জ্বালা পোড়াও, এগুলি চিরকাল সব ধর্মের যুগে এই সব নবীর বিরোধীরাই এই কাজ করেছে। আজকে যে তারা নতুন কিছু করছে তা না, তারা তাদের এই কার্যক্রমের মাধ্যমে প্রমাণ দিচ্ছে যে তারা এই যুগের ফেরাউন, তারা এই যুগের দাজ্জাল, তারা এই যুগের নবী বিরোধী কার্যক্রম করছে। আমাদের 23 সালে যে জলসার পরে, জলসার পরের দিন আপনারা একটা অনলাইন প্রোগ্রামে ছিলেন, আপনারা একটা অনলাইন প্রোগ্রামে, ভার্চুয়াল প্রোগ্রামে আপনারা কথা বলছিলেন, সেখানে মৌলানা সুলাইমান সাহেব ছিলেন। আমরা কিন্তু তখন আবদ্ধ, অথচ ওই যে মোল্লা আপনার খতমে নবুয়তের যে নেতা, সে ওখানে বলছে যে কাদিয়ানীরা আমাদের উপরে এই মুহূর্তে আক্রমণ চালাচ্ছে, অথচ সম্পূর্ণ উল্টা চিত্র। আমরা সেখানে উপস্থিত, আমরা আবদ্ধ। সেই শুয়াইব ইব্রাহিম, মুফতি শুয়াইব, সেই এত বড় মিথ্যা কথা বলছে এখানে দাঁড়িয়ে। এটাই তারা করে। 1921 সালে ফিরোজ আলম সাহেব ব্রাহ্মণবাড়িয়া মসজিদে বক্তব্য রাখছেন, সন্ধ্যার সময় আতফালুল আহমদিয়ার অনুষ্ঠান ছিল, হঠাৎ মাইকে ঘোষণা দিল কাদিয়ানীরা আমাদেরকে আক্রমণ করেছে, মিথ্যা, মানুষকে জড়ো করে আমাদের মসজিদে আক্রমণ করলো। এইভাবেই তারা মিথ্যার উপরেই তাদের ভিত্তির উপরে তারা কাজ করে। এবং তাদের হৃদয়ে 2021 ছিল, 21 জানুয়ারিতে, 2021 সালে। এটা আসলে তাদের যে ভেতরের যে কদর্য মনোভাব, ওগুলির বহিঃপ্রকাশ তারা বিভিন্ন সময় ঘটায়। আর এর মাধ্যমে আসলে তারা যে নবী বিরোধী কার্যক্রম করে বা বিরোধী, এটা ফুটে ওঠে। আমি আসলে আপনাদের দুজনের কাছেই আলোচনা শুনতে চাই, কারণ এই বইটা আপনি রচনা করেছেন আর ওনারও যথেষ্ট ভূমিকা আছে, আপনি আমাকে বলেছেন। তফসির ভাই সাহেব, আমরা জানি যে বাংলাদেশে 1917 সালে জলসা আরম্ভ হয়েছিল, কিন্তু সে অনুযায়ী 2017 সালে আমাদের শতবর্ষ হওয়ার কথা, কিন্তু এখন আমাদের 98তম জলসা হচ্ছে বা হয়ে গেল মার্চ মাসে। তার মানে মাঝখানে কয়েক বছর আমরা জলসা করতে পারিনি। কোন কোন বছরে জলসা হয়নি, কারণ কি? 9টা জলসা আমরা করতে পারিনি, তা না হলে এই বছর আমাদের 107তম জলসা হতো। 107-এর জায়গায় আমরা করেছি 98তম, তার আমরা 9টা জলসা পিছিয়ে আছি। এটা প্রথম হয়েছে 1946 এবং 1947। ওই সময় ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, দাঙ্গা, রায়ট হচ্ছে, হিন্দু মুসলমান রায়ট হচ্ছে। তারপরে আপনার ভারত বিভক্ত হয়ে গেল, পাকিস্তানের সৃষ্টি হলো,
একটা ট্রানজিশন টাইম, এই ইত্যাদি কারণে এই 2 বছর 1946 এবং 1947 সালে জলসা আমাদের হয় নাই। হয় নাই। হ্যাঁ, এরপরে 1957 সালে সেই দিনও তখনও হয় নাই, 1964 সালে তখনও করা সম্ভব। এর মধ্যে কখনো প্রাকৃতিক কারণ আছে, কখনো কখনো মানব রচিত ইয়ে আছে। 64 সালে সম্ভবত ঢাকাতে রায়ট হচ্ছিল হিন্দু মুসলিম, সেখানে আবার 64-65-তে সম্ভবত বিভিন্ন এটা কারণে কারণ হতে পারে, আমরা জানি না জলসা কেন। হয়নি। 69-এ হয়েছে, তখন গণ আন্দোলন চলছিল পুরো পাকিস্তানে। তারপরে 71 তো আমাদের মুক্তিযুদ্ধের কারণে তখন হয় নাই, 72 ঠিক স্বাধীনতা পরপর সেই সময় সম্ভব হয় নাই। 88 সালে হয় নাই, তখন কিছু বিরোধিতা ছিল এবং এখানে কিছু তৎকালীন সামরিক সরকারের একটা সমর্থন ছিল আমাদের বিরুদ্ধে, মোল্লাদের পক্ষে। সে কারণে আমরা জলসাটা করতে পারিনি। আর 21 সালে কোভিডের কারণে, এই 2021 সালে, এই 2021 সালে আমরা কোভিডের কারণে করতে পারি, এই 9টা জলসা আমরা হয়নি। করতে পারিনি। ধন্যবাদ তফসির সাহেব। আমরা এই পর্বটা গুটাবো। এই পর্বটা গুটানোর আগে আমি জাহাঙ্গীর বাবু সাহেবের কাছে জানতে চাই, এই যে বকশীবাজারে আমরা বসে আছি, বকশীবাজারে এই মসজিদের গোড়াপত্তন কবে হয়েছিল, এটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন। বকশীবাজারে 1966 সালে মসজিদ উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তান আঞ্জুমান আহমদিয়ার আমির সাহেব, মৌলভী মোহাম্মদ সাহেব হযরত খলিফাতুল মসজিদ সালেসকে আসার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য নিমন্ত্রণ করেছিলেন। 1966 সালে। 66 সাল। হ্যাঁ, হ্যাঁ, তা নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু হুজুরের আসার যে পরিবেশ পরিস্থিতি প্রয়োজন অনুকূল, সেটা আমাদের এই দেশে হয় নাই। বড় বিভিন্ন সময় হুজুররা আসার জন্য চেষ্টা করা হয়েছে, এ পর্যন্ত হয় না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। খলিফাতুল মসজিদ সালেস সানিও 1944 সালে দেশে আসার জন্য প্রোগ্রাম করা হয়েছিল। বকশীবাজারে নতুন একটা গড়ও তৈরি করা হয়েছিল, উনি আসবেন, কিন্তু তখন রায়ট লেগে আমাদের এখানে আগুনে পোড়া গেছিলো, তো ওনারও আসা হয়নি। তো এরকম সালেস, খলিফাতুল মসজিদ সালেস রহমতুল্লাহ আলাইহি যখন আসতে পারেন নাই, তো উনি একটা ঈদ দোয়া করে আবুল আতার জলন্দারি সাহেবের মাধ্যমে পাঠালেন এবং 66 জলসায় আসছিলেন। সেই জলসাটা ডেট ছিল যখন মসজিদের ভিত্তি রাখা হয় তখন কি জলসা হয়েছিল? হ্যাঁ, জলসা। আচ্ছা, হ্যাঁ, 4-5-6 ফেব্রুয়ারি 66। আচ্ছা, এটা ছিল বা 46তম জলসা, পূর্ব পাকিস্তান আঞ্জুমান আহমদের 46তম জলসা। এই জলসায় হুজুরের আসার প্রোগ্রাম ছিল, উনি আসতে পারেন নাই। তারপরে উনি একটা ঈদ দোয়া করে পাঠিয়েছিলেন আবুল আতা জলন্দারি সাহেবের মাধ্যমে, এবং ওই সে যারা আসছিলেন ওই টিমে ছিলেন, তারা হলেন সাহেবজাদা মির্জা তাহের আহমদ সাহেব, তখন হ্যাঁ রাবে হন, ইনি আসছিলেন। তারপরে মির্জা আব্দুল হক সাহেব আসছিলেন, তারপরে আবুল আতা জলন্দারি সাহেব আসলেন, মোহাম্মদ সাদেক সাহেব আসলেন, প্রাক্তন আহমদিয়া মুসলিম মিশনারি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। জনাব চৌধুরী আনোয়ার আহমদ কাহলন সাহেব আসলেন, হ্যাঁ, উনি আসছিলেন। তো ভিত্তিপ্রস্তর স্থাপন হলো 11 ফেব্রুয়ারি 66 সালে। জলসার ওই দিন থেকে জলসা শুরু। তো জলসা শুরু হওয়ার উপরে ভিত্তিপ্রস্তরটা কে রেখেছিলেন? প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মির্জা তাহের আহমদ সাহেব। আচ্ছা, তখন ইট স্থাপন করে। তারপরে স্থাপন করেন মির্জা আব্দুল হক সাহেব। তারপর স্থাপন করেন মৌলভী মোহাম্মদ সাহেব, প্রাদেশিক আমির। তারপর করলেন মৌলানা আবুল আতা জলন্দারি সাহেব। এরপরে মোহাম্মদ সাদেক সাহেব, প্রাক্তন আহমদিয়া মুসলিম মিশনারি। এরপরে চৌধুরী আনোয়ার আহমদ কাহলন সাহেব, নায়েব আমির। তারপর যেন শামসুর রহমান সাহেব ব্যারিস্টার, ওনারাই মসজিদ স্থাপন করে। তো এটা 66 সনের ফেব্রুয়ারি মাসের 11 তারিখ এই বকশীবাজার মসজিদের ভিত্তি রচনা করা হয়েছিল 1966 সনের 11 ফেব্রুয়ারি। তার জেনারেল সেক্রেটারি হইতে পারে শামসুর রহমান সাহেব তখন জেনারেল সেক্রেটারি কথা। আর এখানে হযরত খলিফা মসজিদ বা হযরত সাহেবজাদা মির্জা তাহের আহমদ সাহেবের সাথে ওনার বিবি এসেছিলেন। আচ্ছা, হযরত আসিফা বেগম, হ্যাঁ, ওনার কথা লেখা আছে। সাহেবজাদা মির্জা ওনার সাথে ওনার সহধর্মিণী তিনি আসিফা বেগম সাহেবা, তিনিও ঢাকায় এসেছিলেন। আমরা আমাদের এই দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা শুনেছেন। শুরুর দিকে তফসির চৌধুরী সাহেব খুব আবেগঘন একটি বার্তা পড়ে শুনিয়েছেন মৌলভী মোবারক আলী খান সাহেবের, যেখান থেকে আমি এখনও বেরোতে পারছি না। এরপরে আমরা শেষ করলাম যে 1966 সনের 11 ফেব্রুয়ারি এই বকশীবাজার মসজিদে, অর্থাৎ
আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের যে কেন্দ্রে আমরা অবস্থান করছি, এই কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হজরত মির্জা তাহের আহমদ সাহেব, যিনি তখন খলিফা ছিলেন না, কিন্তু হুজুরের প্রতিনিধি হিসেবে তিনি এসেছিলেন। আর খলিফাতুল মসিহ সানি তার আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি বিভিন্ন বৈরী পরিবেশ পরিস্থিতির কারণে, তবে তিনি দোয়া করে একটি ইট পাঠিয়েছিলেন। তো আমরা এই পর্বে এখানেই থাকি, জলসা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা আগামী পর্বে আরও কিছু আলোচনা নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। এই জলসা আমাদের ঐশী মিলন মেলা, ইমাম মাহদীর প্রেমিকেরি ঐকতান সুরেলা। এই জলসা আমাদের ঐশী মিলন মেলা।